अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে কি করছো তুমি? ওই আপনি এসব আমি প্লের লাইনটা বলছিলাম। প্লে বোঝো তুমি? নাটক। হ্যাঁ প্রীতি, লাইনটা ঠিক বললাম তো? পরে ফোন করছি, ওকে? চল বাই। দাঁড়িয়ে আছো কেন? কিছু বলতে এসেছো? তাহলে যাও না। সরি রে প্রীতি, আমার বাবার দ্বিতীয় বউ এসেছিল। বাদ দে, তুই জানিস আমি সন্দীপকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। সুযোগ পেলেই বাবার সাথে কথা বলবো। সরি রে, ফোন করে তোকে জ্বালাচ্ছি, কিন্তু নিজের কথা তোকে ছাড়া আর কাকে বলবো? থ্যাঙ্কস, বাই। আমি ফোন করছি তোকে পরে। রাখছি। তোর মনে আছে পাটেলের ওখানে 1 কিলো করে রোজ খেত ওখানে তখন? ডিএম, সবকিছু পাল্টে গেছে, সবকিছুই পাল্টে গেছে, কিন্তু একটা জিনিস পাল্টায়নি, সেটা হলো তোমার সুর। তুমি আজও সেই রকমই বেসুরো গাও যেরকম কলেজে গাইতে। সেই কারণে তো সুভদ্রা জিততো। কাদম্বরীর সঙ্গে কথা হলো? না মেঘনা দিদি, কথা বলতে পারিনি ওনার সাথে। উনি আপনার বান্ধবীর সাথে নাটকের বিষয়ে কথা বলছিলেন, তাই আমি চলে এসেছি। কাদম্বরী শোনো, কি নাটক করছো তুমি? নাটক মানে? আরে ওই নাটকটা যেটা রিহার্সাল তুমি ফোনে করছিলে। অনেক বছর নাটক দেখিনি, তোমার নাটক দেখতে অবশ্যই আসবো। নাম কি নাটকটার? আসলে এখনো নাটকের নামটা ফাইনাল হয়নি। আমার কলেজের বন্ধু লিখেছে তো, যখনই ফাইনাল হয়ে যাবে আমি তোমায় বলে দেব। 1 মিনিট, একটু পিসির সাথে কথা বলতে হবে। আমি যাই। হ্যাঁ যাও। কি সুন্দর করে কথা বলে, তাই না? এইসব কথাবার্তা পরে হবে, আগে চলো নে বাবা নে, খেয়ে নে। এই আমাকে একটা দাও তো। না ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে দাও। মা, আজকে হিতেনের সঙ্গে দেখা হলো। কেমন আছে রে ও? ঠিক আছে, ও কারখানায় এসেছিল। ওখানে ও তোর সাথে দেখা করতে এসেছিল? না না, দেখা করতে না, কাজ করতে এসেছিল। আচ্ছা, ওই মাধব সোলাঙ্কির শরীর ঠিক নেই, সে কারণে ওর বদলেও এসেছিল। আমার ভালো লাগছে এটা মা, যে ও নিজের দায়িত্ব নিজে সামলাতে পারছে। এক মিনিট মা। হ্যাঁ বাবা। দাদু অসুস্থ? বলো। কেমন আছো ধর্মরাজ, মারিয়া মানসি? ভালো আছি আমি। কথা বলার ধরন শুনে তো বন্ধু বলে মোটেই মনে হচ্ছে না। কে বলছেন আপনি? অদ্ভুত ব্যাপার, হীরা চেনবার সময় তো তোমার নজর খুব প্রখর, আর গলার আওয়াজ চিনতেও তোমার কান আশা করি অতটাই সতেজ। কে কথা বলছেন সেটা আগে জানা খুব জরুরি। অবিনাশ, অবিনাশ চৌধুরী বলছি। আমাকে ফোন করার সাহসটা তুই কোথা থেকে পেলি অবিনাশ চৌধুরী? আমি তোর মতন তুচ্ছ কোনো মানুষের সঙ্গে কথা বলতে একেবারেই চাই না। করো না, কিন্তু ফোনটা কেটো না। একটা ভালো খবর তোমাকে দেবার ছিল। ওই যে 7টা দেশে হিরে এক্সপোর্টের যে অর্ডার ছিল সেটা আমি পেয়েছি। আরো একটা কথা, ওই যে আপনার সম্বন্ধী বিরাট বাবু না, ওনার সাহায্যেই আমি এই প্রতিযোগিতায় জিততে পারলাম। পার্টির ইনভাইটেশন পাঠিয়ে দেব।
বিরাট সাংভি, ব্যবসাতে তোর আর আমার শত্রুতা অনেক দিনকার পুরনো, কিন্তু তারপরেও আমি তোকে সম্মান করতাম, কেননা তুই সব সময় সামনে থেকে আঘাত করেছিস। কিন্তু আজকে পেছন দিক থেকে আঘাত করলি তুই আমাকে বিরাট। ব্যবসা ভাইরা ভাই, কি আগে কি পরে, লক্ষ্য শুধু জেতাই চাই। আর আপনিও আমার 250 কোটি টাকার মাল পুড়িয়ে দিয়েছিলেন তার বেলায়। এই আঘাতটা কিন্তু তুই শুধুমাত্র আমার উপর করিসনি বিরাট, এই ধরমপুরের হাজার হাজার কারিগরের ওপর তুই আঘাতটা করলি, তাদের পেটের ভাত তুই কেড়ে নিলি আজকে। ভাইরা ভাই, আপনি ধর্মপুরের মালিক, ভগবান নন। কথায় বলে না, যিনি পেট দিয়েছেন তিনি খাবার ঠিকই জোটাবেন, আর আপনি শুধু শুধুই ব্লাড প্রেশার বাড়াচ্ছেন। একটা কথা বলছি, মনে রাখবেন, খুব কাজে আসবে। আসল ব্যাপারটা হলো যে লোক অনেক, কিন্তু জায়গা খুব কম। যদি ওপরে উঠতে হয় তো অন্যকে নিচে নামাতেই হবে। নিচে তো তুই নেমে গিয়েছিস বিরাট। আমার বাড়ির লোকজন আজকে এই অনুষ্ঠানে তোকে এখানে আত্মীয় ভেবে যদি না আমন্ত্রণ জানাতো, তাহলে তোকে আমি... কি বলছেন ভাইরা ভাই, এটা না হলে ওটা হবে, ওটা না হলে এটা হবে, এটা তো আমিও বলতে পারি। যদি হিতেন আপনার ছেলে না হতো, অবিনাশ চৌধুরীর সাথে সাথে ও আমার বিজনেস পার্টনার হতো। যাচ্ছি আমি। আপনি কথা কম খরচ করুন, ধর্মপুরের ওয়ার্কার্সদের সান্ত্বনা দিতে কাজে লাগবে। তাহলে আমি আসছি শাশুড়ি মা। আমাকে ফোন করার সাহসটা তুই কোথা থেকে পেলি অবিনাশ চৌধুরী? এই ঝগড়ার মধ্যে অবিনাশ চৌধুরীর নাম? তুমি কি শুনতে পাচ্ছ না? বুড়ি চিৎকার করছে, ওর খুব জোর খিদে পেয়েছে। ওখানে ঘাস আছে, ওগুলোকে নিয়ে ওকে দিয়ে দাও, ও খেয়ে নেবে। আসলে দাদুর শরীর খুব খারাপ, আমি ওনার সাথে আছি, ওনার দেখাশোনা করতে হবে। বসে বসে দেখছো কি? একই কথা কতবার বলতে হবে তোমাকে? আর কাজ ঠিকঠাক না হলে জামাইবাবুকে আমি বলে দেব, উনি আমার সাথে দোল খেলেছো তুমি ওনার সঙ্গে, অনেকবার শুনেছি। কোথায় এসে উঠলাম আমি? এর থেকে জেল হলেই ভালো হতো, অন্তত রাতে আমাকে উঠে কাজ করতে হতো না। দাঁড়াও, আমার গরুটার গলায় দড়ি দিয়ে বাঁধলে তখন একটুও কষ্ট হলো না? আর এখন ওর বাছুরকে খাবার দেওয়ার নাটক করছো তুমি? খবরদার, আমার বাছুরের গায়ে একদম হাত দেবে না। আমায় ক্ষমা করে দাও দাদু, রাগ করে আমি তোমায় ছেড়ে এখান থেকে চলে গেছি। কিন্তু আমি কি করব, মাউরির কথা আমি ভুলতে পারছি না। সন্ত চম্পাকলিকে দিয়ে ফোন করিয়েছিল, তোমার শরীর খারাপের কথা শুনলাম, তাই তো আমি চলে এসেছি দাদু। সব ঠিক হয়ে যাবে। বুড়িকে ঘাস দিয়েছো? ওখানেই দাঁড়াও, বাড়ির ভেতরে এক পাও রাখবে না।
বাইরে তো জায়গা দেওয়া হয়েছে, ওখানেই থাকবে। ভদ্রভাবে তুমি কথা বলতে জানো না? ওহো, এবারে তোমার কাছ থেকে শিখতে হবে। দোষ করে আবার এত বড় বড় কথা। তুমি দোষী, মাউরিকে মেরেছো তুমি। গোমাতার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সেটা তো জানো না, আবার ভদ্রতা শেখাতে এসেছো। আমি বললাম তো এই ঘরে পা রাখবে না তুমি। আমার কোনো শখ নেই ভিতরে ঢোকার। এটা তোমার দাদুর এই ওষুধটা আমার কাছে ছিল, সেটাই দিতে এসেছি। দেখলে তো খেমি দিদি, ওর কিরকম মেজাজ। আমাদের বাড়িতেই থাকে, আমাদের খাবার খায়, আর আমাদের উপরে কি মেজাজ দেখিয়ে কথা বলছে। মঙ্গি এইরকম ভাবে কথা বলে না মা। কিছু ভুল বলেনি মঙ্গি, আমরা তো নিজেরা খেটে খাই, ওরা কেন সইতে যাব। আর তাছাড়াও আমি মাউরিকে ভুলতে পারবো না। তাহলেও আমাদের সন্তুর সাথে ওর সম্পর্কটা কি করে ভুলে যাব খেমি? ক্ষতিটা কিন্তু আমাদের অনেকটাই হয়েছে এখানে পিনাকি। আমি তো বিষয়টা সহ্য করে নেব, কিন্তু তোকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এর প্রভাব যেন কারখানার কোনো কারিগরের ওপর গিয়ে না পড়ে। মাইয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের জন্য কিন্তু সমস্ত কারিগর প্রাণ দিয়ে কাজ করেন, আর এদের প্রত্যেকের জীবনের দায়িত্ব আমাদের নিজেদের দায়িত্ব। বুঝতে পারলি আমি কি বললাম? চল, জয় শ্রীকৃষ্ণ। विराट संघवी। এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে থাক তুই। এর আগে তুই আলমারি থেকে সুভদ্রার কাপড় চোপড় বের করে নিয়েছিলি, তারপরও খাওয়ার জায়গায় গিয়ে তুই বসেছিস, আর এখন অন্তঃক্ষরিতে তুই ওর গাওয়া গান সেদিন গিয়েছিলি। মালিক, রোজ রাতে এই ঘর থেকে আমি ওই গানটাই শুনতাম, তাই সেই সময় ওই গানটাই মনে পড়ল, সেই জন্য আমি। এই ঘরটাতে তোকে কি কারণে রাখা হয়েছিল, এই বাড়িটার মধ্যে কি হচ্ছে কি কি ঘটছে সেটা তুই খুব ভালো মতন জানিস। জেনে বুঝে হোক বা না বুঝে হোক, সুভদ্রার জায়গা নেওয়ার যদি তুই কোনো রকম চেষ্টা করিস তাহলে সেটা আমি সহ্য করব না। কিন্তু মালিক, আমি এটা কখনোই চাই না। কোনো রকম কথা আমি শুনতে চাই না কিন্তু এই বিষয়ে, আর একই কথা বারবার বলার কোনো রকম অভ্যাস কিন্তু আমার নেই। চল যা এখন এখান থেকে, নিজের জিনিসপত্র তোল আর বেরো এখান থেকে। এবার সব ঠিক আছে। এখন আমার ছেলের সম্বন্ধ
ডিএম এর মেয়ের সঙ্গে করার জন্য কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে আগে কি সমস্যা ছিল? এই বিয়েটা তো আমরা অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলাম, যখন বাচ্চারা ছোট ছিল। হ্যাঁ রসিক, কিন্তু তখন আর এখনের মধ্যে অনেক পার্থক্য। সুভদ্রা চলে যাওয়ার পর আমার শুধু একটাই চিন্তার কারণ ছিল যে কাদম্বরী এখন কিরকম হবে। কিন্তু এখন আমি ভীষণ খুশি। আমি কাদম্বরীকে দেখলাম, ওর ব্যবহারও দেখলাম। ডিএমওকে মানুষ করতে কোনো খামতি রাখেনি। মেঘনা, তুমি এই সব ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিচ্ছ। যতদিন কাদম্বরী আমার বান্ধবীর মেয়ে ছিল ততদিন সব ঠিক ছিল, কিন্তু যখন একটা মেয়ে বাড়ির বউ হতে চলেছে তখন এইসব ব্যাপারগুলো দেখতে হয় রসিক। তার উপরে যখন ডিএম আবার নতুন করে বিয়ে করলো, মনে একটা চিন্তা ছিলই। কিন্তু এখন সব ঠিক আছে। সন্তু বৌদি খুবই ভালো, বাড়ির লোকেরা ওকে আপন করে নিয়েছে। আমি খুব খুশি। চলো, ভালো লাগলো এটা শুনে যে তোমার কোনো চিন্তা নেই, তুমি শান্তি পেয়েছো। আজ রাতে আমিও শান্তিতে ঘুমাবো, আর কাল সকালেই আমি বিয়ের ব্যাপারে ডিএম এর সঙ্গে সব ফাইনাল করে দেব। অনেক রাত হয়ে গেছে, আজকে খুব ঘুম পাচ্ছে আমার। তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু মন্দির থেকে আসছি, আজ অষ্টম দিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ওকে, গুড নাইট। গুড নাইট, তাড়াতাড়ি চলে এসো। বৌদি, তুমি এখানে? তোমার তো এখন নিজের ঘরে থাকার কথা। আগে ওই কি হয়েছে? ডিমের সঙ্গে ঝগড়া করেছো? না, ওই বৌদি, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোটখাটো ঝগড়া লেগেই থাকে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ঘর ছেড়ে মন্দিরে। আপনি যেমন ভাবছেন তেমনটা নয়। ওই নবরাত্রি চলছে তো, তাই প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখাটা দরকার। সেই জন্য আমি ওনাকে বললাম যে আমি আজ রাতে মন্দিরে শোবো। এটা একদম ঠিক বলেছ। আজকের প্রদীপ সারা রাত জ্বলা উচিত। তাছাড়া এই সমস্ত ব্রত আমরা স্বামীদের জন্যই করে থাকি, ওদের জন্য কষ্ট করতে আমাদের ভালোই লাগে, তাই না? আমি প্রণাম করে আসছি। আমি রে ভাই, দরজাটা খোল। এটা তুই কি করছিস ভাই? আরে সন্তরি ওই মন্দিরে কেন শুয়েছে? আমি চাই না যে সুভদ্রা আমার ঘরে থাকুক। তোকে কি করে বোঝাই? আরে ব্যাপারটা বোঝ ভাই। আরে আমি কি চাইছি নাকি, কিন্তু কি করব, সহ্য করতে হচ্ছে। মেঘনা রসিকের কাছে দেখানোর জন্য, কাদম্বরীর ভবিষ্যতের কথা ভেবে। তুই নিশ্চয়ই এটা চাস না ভাই যে ওই সন্তরির কারণে এই সম্বন্ধে আঁচ আসুক। আরে মেঘনা এখন ওর কাছে ছিল, তুই ওকে এখান থেকে বের করে দিয়েছিস, আর ওই গাধাটা মন্দিরে গিয়ে শুয়ে পড়েছে। বারান্দায় গিয়ে শো, কিন্তু তা না করে তুই এটা কি করে করলি বলতো ভাই? এখনো যেমন তেমন করে ব্যাপারটা সামলে নিয়েছে, কিন্তু এটা রোজ রোজ সম্ভব নয় ভাই। রোজ রোজ আমরা মেঘনাকে কি করে সামলাবো? ব্যাপারটা বোঝ ভাই। হিতেন আর মলিক এ বাড়ি থেকে বাইরে চলে গেছে, আর আমি কিছুতেই চাই না যে কাদম্বরীর ভবিষ্যৎ নিয়েও আমরা কোনো রকম ঝুঁকি নিই। কাদম্বরীর বিয়েটা না হওয়া অবধি আমাদের ব্যাপারটা সামলাতে হবে, সামলে সামলেই চলতে হবে। বুঝতে পেরেছি আমি। সুভদ্রার জায়গা নেওয়ার এক প্রকার চেষ্টা করছিল, সে কারণে সহ্য করতে পারলাম না আমি সেটা। আর এই বিষয়টা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল, তাই আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। দিদি যাও, তুমি শুয়ে পড়ো।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।